আজ শেষ হচ্ছে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। ঢাকার ১৩ আসনে বৈধ ১১৯ মনোনয়ন, বাতিল ৫৪। কমিশন বা আদালতে আপিলের সুযোগ। সারা দেশে চলছে শীতের দাপট, বিপাকে ছিন্নমূল মানুষ। আসছে আরও দুটি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে গোপালগঞ্জের বোরো চাষে ব্যস্ত কৃষক। ৪,০০০ হেক্টর জমিতে ধান রোপণ, সময় মতো চারা সেচ পাওয়ায় লাভবান চাষি। এবং আটকের পর নিউ ইয়র্কের মাদুরো, যুক্তরাষ্ট্রের সৌত্রিক বিচার জানালেন ট্রাম্প। ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে ওয়াশিংটন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। সঙ্গে ছিলাম তাজরিন নাহার মুক্তি। ঢাকায় ১৩ আসনে ২৫৩ মনোনয়নপত্রের মধ্যে জমা পড়েছে ১৭৪টি। এর মধ্যে ১১৯টি বৈধ এবং বাতিল করা হয়েছে ৫৪টি। শনিবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই শেষে এ তথ্য দেন বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী। এ সময় তিনি জানান, বাতিলের কারণ লিখিতভাবে জানানো হবে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশন বা আদালতে আপিল করা যাবে। ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত থাকবে আপিলের সুযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনের আমাদের মোট মনোনয়নপত্র আমরা বিক্রি করে নিয়েছিলেন ২৫৩ জন। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জনে। আজকে বাছাই শেষে ১১৯টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। একটি মনোনয়নপত্র স্থগিত আছে, উনি সময় চেয়েছেন, এটা স্থগিত আছে। এদিকে নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। শনিবার পুরোদমে কাজ চলেছে। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে দিনভর ছিল ব্যস্ততা। স্বতন্ত্র নির্বাচনে ঘোষণা দেয়া সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারার মনোনয়ন বাতিল করা হয়েছে, পরে আপিলের ঘোষণা দেন তিনি। এদিকে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে রোববার পর্যন্ত। ঢাকা বিভাগীয় কমিশন কার্যালয়ে সকাল থেকেই দেখা যায় ব্যস্ততা। বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কার্যালয়। মনোনয়নের বৈধতায় উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা। পাশাপাশি স্ব নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। ভোটারে সমতল হতে হবে, সেটা তো আপনি পারবেন না। কর্মীতে সমতল হতে হবে, সেটা তো পারবেন না। তো জনপ্রিয়তা, ভোটের আধিক্য, ভোটারদের উৎসব, কর্মীদের অ্যাক্টিভিটিস, এটা তো বড় দল এগিয়ে থাকবে, এটাই ন্যায্য। গত এক সপ্তাহে বাংলাদেশে ছবির মহড়া হলো, পোস্টারের মহড়া হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার, তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। মানুষ দীর্ঘদিন পর আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে। ১২ই ফেব্রুয়ারি প্রচুর লোক ভোট কেন্দ্রে যাবে। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্রের তথ্যে অসঙ্গতি থাকায় প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে আপিল করার ঘোষণা দেন তিনি। এটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা ৯ ভোটার না। এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা ৯ ভোটার না। এদিকে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাগীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে জয়পুরহাটে ৭টি মনোনয়নপত্র বাতিল এবং ৭টি বৈধ ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ ১, ২, ৩ আসনে ৬ জনের প্রার্থিতা বাতিল ও ১৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ।
গণভোটের ক্ষেত্রে হ্যাঁ অথবা না বিষয়টি ইশতেহারের সুস্পষ্ট করতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেবল সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণে যেতে ক্ষমতার সঙ্গে অর্থবিত্তের সম্পর্ক ভাঙার তাগিদও দেন বদিউল আলম মজুমদার। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। গেল ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একনায়কতন্ত্র কায়েম করা হয়। বিশেষ করে নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। তাই ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দাবি ওঠে রাষ্ট্র সংস্কার সহ সুষ্ঠু নির্বাচনের। এমন বাস্তবতায় আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার হওয়া উচিত সে বিষয়ে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। তুলে ধরা হয় ১৫টি সুপারিশমালা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন সংস্থা ব্যবস্থা সংস্কারের বিষয়ে সংশোধন, সংযোজন, পরিমার্জন বা নতুন আইন ও প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন তারা করবেন। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশে কেউ ক্ষমতার বলয়ে থাকলে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া সম্ভব। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এ ধারা থেকে বের হতে হবে। ক্ষমতাতে মধু আছে, জাদুর কাঠি আছে। তো এই আমাদের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা জানতে চাই, তারা এই ক্ষমতার যাওয়ার মাধ্যমে এই যে অর্থবিত্তের মালিক হওয়ার যে সুযোগ, রাজনীতির ব্যবসায়ীকরণ, ব্যবসায়ের রাজনীতিকরণ, এটার কিভাবে অবসান ঘটাবে, এবারে আমরা সুস্পষ্ট অঙ্গীকার দেখতে চাই। গণভোটে রাজনৈতিক দলগুলো হ্যাঁ নাকি না এর পক্ষে তা ইশতেহারে সুস্পষ্ট করার দাবি জানান তিনি। আমরা চাই যে রাজনৈতিক দলগুলো ওই কি বলে অস্পষ্টতা দূর করে তারা সুস্পষ্ট অবস্থান নেক, তারা হার পক্ষে না হয় নার পক্ষে। ইতোমধ্যেই জুলাই জাতীয় সনদের সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে দলগুলো, কিন্তু তাদের ইশতেহারের বিষয়টি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন সুজন সম্পাদক। নির্বাচন ইশতেহার যেন জাস্টিসেবল হয়। জাস্টিসেবলের অর্থ হলো যেটা যেন আদালতে যাওয়ার যেন সুযোগ থাকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নিয়ে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে। দ্রুত বিচার কাজ শেষ করতে কার্যক্রম অব্যাহত আছে। শনিবার মুন্সিগঞ্জে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা। বিচার কখনো তো আপনার ওই টাইম স্পেসিফিক হতে পারে না যে এতদিনের মধ্যে বিচার শেষ হতে, এটা তো কোর্টের বিষয়। তবে আপনারা জানেন যে ইতিমধ্যেই চার্জশিট দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। চার্জশিট হলো বিচার ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে যেটা পুলিশের দায়িত্ব, সেটা পুলিশ করবে। তারপরে অবশ্যই সরকারের সার্বিক চেষ্টা থাকবে যে যত তাড়াতাড়ি অপরাধীকে বিচারের সম্মুখীন করা যায় এবং শাস্তি দেওয়া যায়। সারা দেশে জেঁকে বসেছে শীত। রাজশাহী, নওগাঁ ও পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস জানায়, মৃদু শৈত্যপ্রবাহ আরও ৪-৫ দিন অব্যাহত থাকবে। এরপর ২টি তীব্র ও ১টি মাঝারি শৈত্যপ্রবাহ বইবে দেশের বিভিন্ন স্থানে। সে সময় কোথাও কোথাও তাপমাত্রা নামবে ৪ ডিগ্রির ঘরে। আরও জানাচ্ছেন তাসিতারিন। শীতে বিপর্যস্ত সিরাজগঞ্জ। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাঁপছেন জেলাবাসী। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজকে দেরি করে বাড়াইছি শীতের নিকাল, এখন কষ্ট করে বাড়াইছি যে বউ চালাবেলা আছে বাড়ান না গেছে বাড়াইছি। শীত খুব বেশি, কাম কাজ তো নাই গাই, সব জমে আসতেছে, বোঝেন না। একমাত্র শীতের লেগেই মনে করেন যে কাজ কাম খুব একটা করে পারতেছি না, কাজ কাম নাই। বাচ্চার হলো আপনার ঠান্ডা, নিউমোনিয়া সমস্যা,
25 তারিখে ভর্তি করছি। দেশের উত্তর পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জে জেঁকে বসেছে শীত। টানা কয়েকদিন সূর্যের দেখা নেই। কনকনে হিমেল হাওয়ায় স্থবির সেখানকার জনজীবন। কষ্ট তো হচ্ছে, হাত আপনার কুয়া মানে ঠান্ডাতে মনে হচ্ছে যে শীতল হয়ে যাচ্ছে এমন অবস্থা। পৌষের তীব্র শীতে কাঁপছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ টানা 4 দিন অব্যাহত রয়েছে। হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। আমরা বাতাসের কারণে বেড়াতে পারছি না, ইনকাম কম হচ্ছে। আমাদের এখানে তো প্রচুর শীত, 4-5 দিন ধরে মনে করেন যে ঘর থেকে ঠিক মতন বেরোনোই যায় না। গেল 1 সপ্তাহ ধরে গোপালগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। বাতাসের আর্দ্রতা 95%, আর ঘন কুয়াশা থাকায় দৃষ্টিসীমা চলে গেছে 200 মিটারের মধ্যে। এদিকে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, চলমান শৈত্যপ্রবাহ দেশে 2টি তীব্র এবং 1টি মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে। দিনের তাপমাত্রা তো হয়তো 2-3 দিন পরে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে শীতের তীব্রতাটা আরেকটু বাড়তে পারে। সেটা শৈত্যপ্রবাহের কারণে না, মানে কোল্ড ডে কন্ডিশন, অর্থাৎ যখনই দিনের তাপমাত্রাটা কমে আসে সেটা অবস্থাকে আমরা কোল্ড ডে কন্ডিশন, এবং কোল্ড ডে কন্ডিশনের জন্য সামনের দিকে শীতের তীব্রতাটা কিছুটা আরো বাড়তে পারে। তীব্র শৈত্যপ্রবাহ কালে দেশের বিভিন্ন জায়গায় 4 ডিগ্রির ঘরে তাপমাত্রা নামবে বলে শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র শৈত্যপ্রবাহ হলে আপনার তাপমাত্রাটা হবে 6 থেকে 4 ডিগ্রি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নামবে। দর্শক, সিরাজগঞ্জের শীত পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আজ সিরাজগঞ্জের শৈত্যপ্রবাহ কেমন দেখছেন এবং সেই সাথে জনজীবনে শীতের কেমন প্রভাব পড়েছে, বিস্তারিত জানাবেন। জি মুক্তি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে তীব্র শীত এবং হিমেল হাওয়ায় কিন্তু সিরাজগঞ্জের মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। এই সাথে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, দিনমজুর খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু বিপাকে বেশি পড়েছে। তারা এই তীব্র শীতে এবং এতে কিন্তু বাড়ি থেকে বের হতে পারছে না, এবং তাদের নির্দিষ্ট যে কর্ম আছে সেটাতে কিন্তু যেতে পারছে না। সেজন্য কিন্তু অনেকেই কর্মহীন হয়ে ঘরে বসে আছে। সেই সাথে যারা শিশু এবং বয়স্ক রয়েছে তারা কিন্তু অনেকটাই কিন্তু অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র বিতরণ করলেও তারা এখন অনেকেই কিন্তু অনেক স্থানে কিন্তু সেই শীতবস্ত্র পাচ্ছে না। এবং সিরাজগঞ্জে বাঘাবাড়ি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আজকে সিরাজগঞ্জের জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেই সাথে তারাশের যে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে সেটিতে কিন্তু 11.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তারা জানিয়েছেন এইরকম আবহাওয়া কিন্তু আরো 2-1 দিন থাকবে বলে তারা কিন্তু জানিয়েছেন। সেই সাথে বিশেষ করে সিরাজগঞ্জ যমুনা নদীর চরাঞ্চল এবং নদীর তীরবর্তী অঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে বেশি বিপাকে পড়ে আছে। তারা কিন্তু অনেক সময় তারা কিন্তু কাজে যেতে পারছে না, এবং তারা সেই ঠিক মতো তারা কাজকর্মে যেতে পারছে না, জন্য কিন্তু অনেকটা বেকার হয়ে বসে আছে। সেই সাথে সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে আমরা দেখেছি ঘন কুয়াশার জন্য কিন্তু সকাল থেকেই হেডলাইট জ্বালিয়ে বিভিন্ন রাস্তায় চলাচল করছে, এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে ঘন কুয়াশার সাথে কিন্তু বৃষ্টির মতো পড়ছে। আর এই অঞ্চলের শীতের অবস্থা কিন্তু জনজীবনে কিন্তু যুবথুব হয়ে পড়েছে। এই অঞ্চলে মানুষ অনেকটাই কর্মহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মজীবীরা। মুক্তি, এই ছিল সিরাজগঞ্জের শীত পরিস্থিতির সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। শীতের তীব্রতায় জড়িয়ে পড়েছে ঠান্ডাজনিত রোগবালাই। কুষ্টিয়ার শীত পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, শীতে হাসপাতালে রোগীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি মুক্তি, আপনি যেমনটা বলছিলেন
ঘন কুয়াশা আর তীব্র শীতেই সারা দেশের ন্যায় কিন্তু কুষ্টিয়াতে পড়ছে হাড় কাঁপানো শীত। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে কুষ্টিয়াতে এই কুষ্টিয়া 250 শয্যা জেনারেল হাসপাতালে জেলার বিভিন্ন জায়গা থেকে শিশু সহ বয়স্ক মানুষ কিন্তু ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই কিন্তু এই হাসপাতালে 50 থেকে 60 জন ভর্তি হচ্ছে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নেওয়ার জন্য। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আমি এই হাসপাতালে যারা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে তাদের স্বজনদের সাথে কথা বলেছি। তাদের স্বজনদের অভিযোগ যে এই হাসপাতালে কিন্তু 20 শয্যার যে শিশু ওয়ার্ড আছে, এই শিশু ওয়ার্ডে কিন্তু প্রতিদিন যে 50 জন রোগী যে ভর্তি হচ্ছে, হাসপাতালে কিন্তু বেড না থাকার কারণে কিন্তু এই রোগীগুলো কিন্তু মেঝেতেই হাসপাতালে পড়ে চিকিৎসা নিচ্ছে। আরেকটা বিষয় একটু জানাই যে এই হাসপাতালে রোগীর স্বজনরা তারা আমাকে জানিয়েছে যে যারা চিকিৎসা নিতে আসছে তাদের কিন্তু টাকা ছাড়া কিন্তু চিকিৎসা হচ্ছে না, এমনটাই কিন্তু রোগীর স্বজনরা বলছে। যে বাচ্চাদের গ্যাস এবং স্যালাইন ইনজেকশন দিতে গেলে এখানকার খালা বুয়া যারা আছে তারা কিন্তু তাদের কাছ থেকে টাকা নেওয়া ছাড়া কিন্তু তাদেরকে চিকিৎসা দিচ্ছে না। তবে আমার সাথে একজন রোগীর স্বজন আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই যে আসলে আমরা আপনাদের অভিযোগ শুনেছি যে এই হাসপাতালে যে চিকিৎসা নিচ্ছে যারা এই খালা বুয়া যারা আছে তাদেরকে আপনাদের টাকা না দেওয়া ছাড়া কিন্তু তারা চিকিৎসা দিচ্ছে না, এটা কতটুকু আসলে বিষয় এবং আপনারা ওষুধ পাচ্ছেন না ঠিক মতো, এমন কোনো বিষয় আছে কিনা? এখানে আপনার টাকা ছাড়া চিকিৎসা আসলেও হচ্ছে না, বেশিরভাগ ওষুধ বাইরে থেকে আনা হচ্ছে। যেমন আমি আজকে 2 দিন ভর্তি হয়েছি, আমার বাচ্চাটা ডায়রিয়া আসছি, আমি সম্পূর্ণ ওষুধ বাইরে থেকে কিনে আনছি। ঠিক আছে, এরকম আমার মতো আরো অনেকে আছে। আশা করি আপনারা এটা একটু দেখবেন, কারণ বেশিরভাগ ওই যারা আমরা গরিব, মেন কথা এই শীতের মধ্যে অনেকে আরো শীত পাচ্ছে না, বুঝছেন। এই শীতের কারণে মনে করেন এই বারান্দায় অনেকগুলো আপনারা দেখতে পাবেন অনেকগুলা রুগী আছে, এরা শীতে অনেক কষ্ট করছে। ঠিক আছে, যে আপনি হাসপাতালে নিয়ে আসছেন আপনার রুগীকে আছেন, কি কারণে রুগী নিয়ে আসছেন? আমার মেয়েটা ডায়রিয়া হয়েছে, এই ডায়রিয়ার জন্য আনছি। আমার মতো আরো অনেকে আছে, কারণ বর্তমানে ভর্তি আছে। জি, আপনি যেমনটা কিন্তু শুনছিলেন যে আসলে রোগীর স্বজনরা কিন্তু হাসপাতালে কিন্তু এমন অভিযোগ তুলেছে। আর আরেকটা বিষয়ে আমি এই হাসপাতালে কর্তৃপক্ষের সাথে এই রোগীদের অভিযোগের বিষয়ে কথা বলেছি। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার যিনি আছেন ডাক্তার হোসেন ইমাম, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে এই রোগীদেরকে হয়রানি করা এবং বেড না থাকার যে সমস্যা, এই সমস্যাগুলো তিনি বিষয়গুলো আর কি দেখভাল করবে। আর আরেকটা আজকের যে সত্য প্রবাহের বিষয়ে আমি আপনাকে একটু জানাই যে আজকে সকাল 9টার আগেই কিন্তু আমি কুষ্টিয়া আবহাওয়া অধিদপ্তরে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা আমাকে জানিয়েছে যে আজকে কিন্তু কুষ্টিয়ায় 9.6 ডিগ্রি কিন্তু তাপমাত্রা সত্য প্রবাহ চলছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সত্য প্রবাহর শেষ খবর। মুক্তি, ধন্যবাদ মিলন আপনাকে। বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভোর থেকেই ফসলের মাঠে নামছেন এই অঞ্চলের কৃষকরা। পর্যাপ্ত সেচ সুবিধা ও সময় মতো চারা প্রস্তুত থাকায় জেলার ইতোমধ্যে 4000 হেক্টরের বেশি জমিতে বোরো ধান রোপণ করা হয়েছে। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ব্রি 28, 29, 74, ব্রি 107, 108 ও হীরাসহ বিভিন্ন জাতের বোরো ধানের আবাদে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান রোপণে দলবদ্ধভাবে কাজ করছেন কৃষকরা। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, আবার কেউ সারিবদ্ধভাবে সেই চারা রোপণ করছেন। কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই তীব্র শীত উপেক্ষা করে ফসলের মাঠে নামছেন নারী পুরুষ সবাই। আবহাওয়া অনুকূলে থাকলে ও আশানুরূপ ফলন হলে বিঘা প্রতি 50 মণ ধান পাওয়ার আশা করছেন চাষিরা। আমাদের আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমরা আশা করতেছি আমাদের বিঘা প্রতি 50 মণ ধান আসবে ইনশাল্লাহ। ঠান্ডা আমাদের লাগে, তারপর কিছু করার নেই। পাশাপাশি যেহেতু আমাদের নিজেদের জমি,
সারা বছর তো আমাদের খাবার যোগান দেওয়ার জন্য এই জমিতে ফসল চাষ করতে হবে। ধান না রইলে আমরা খাবো কি, কষ্ট করে করতে হবে। 300 টাকা 400 টাকা কিষানের দাম দেয়, আমাকে পানি আর শুকনো দেহা নাই, আমাকে কাজ করতে হয়। এবছর লক্ষ্যমাত্রা পূরণ সহ জেলার চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় বোরো ধান রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা আশা করছি এবছর গোপালগঞ্জ জেলায় আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রা আমাদের পেরিয়ে যাবে, এবং যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আমাদের যে উৎপাদন আছে সেই উৎপাদন দিয়ে শুধু গোপালগঞ্জ জেলা নয়, আমাদের উদ্বৃত্ত আমরা অন্যান্য জেলাতেও পাঠাতে পারবো বলে আশা করছি। জেলায় মোট ৮২,৬০০ হেক্টর জমিতে বোরো আবাদ কার্যক্রম চলছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আটক হওয়ার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আনা হয়েছে। আটক করে নিয়ে যাওয়ায় 15 ঘন্টা পর তাকে প্রকাশ্যে দেখা গেল। তবে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাদুরোর কাছাকাছি আছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের মাটিতেই তাদের বিচার হবে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ক্ষমতা পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুমিল্লার দাউদকান্দি অংশে মেঘনা গোমতী সেতুটি এখন এক আতঙ্কের নাম। সেতুর গার্ডার ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটির কারণে যান চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ফলে ঝুঁকি আর আতঙ্ক নিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন হাজারো যাত্রী। দুর্ঘটনা এড়াতে মেরামত কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। শাহাবুদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। 1995 সালে নির্মিত হয় মেঘনা গোমতী সেতুটি। 2 লেনের এই সেতুতে রয়েছে মোট 17টি স্প্যান। প্রতিদিন প্রায় 10 থেকে 12 হাজার যানবাহন সেতুটির উপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেতুর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সেই সঙ্গে সেতুর পিলারের উপর জয়েন্ট স্প্রিং ও প্লাস্টিক চুরি করেছে দুর্বৃত্তরা। এর ফলে ভারী ট্রাক, বাস ও কাভার্ড ভ্যান চলাচলের সময় সেতুটির গোমতী নদীর দাউদকান্দি অংশে কম্পন সৃষ্টি হচ্ছে। হঠাৎ ব্রেক কিংবা ওভারটেকের সময় যানবাহনের ভারসাম্য নষ্ট হওয়ায় ঝুঁকি তৈরি হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, 4 জন লোক মারা গেছে, পুরো গাড়ি থেকে পড়ে গেছে। এটা আমাদেরও অনেক সমস্যা হয়, কারণ রানিং অবস্থায় গাড়ি থাকে, হঠাৎ করে এরকম একটা ভাঙা থাকলে তো প্রচুর প্রবলেম হয়। এটা আমি দাবি জানাই, এটা কাইন্ডলি যেন এটা মেরামত করা হয়। ওই জায়গার মধ্যে 2টা ট্রাক ড্রাইভার এবং স্টাফ 2 জনের নিচে চলে গেছে। এই জায়গায় ব্রেক করার কারণে ব্রেক করতে ড্রিম করে যায় আপনার ব্রিজে মাইরা দিছে, দিয়া নিচে পড়া ডেড, জায়গা ডেড। সেতু থেকে গাড়ি নামার সময় কম্পন স্পষ্ট অনুভবের কথা জানান চালকরা। গাড়ি লাফায়, যাত্রীরাও মনে করেন যে ব্যথা পায়। যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে, তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি বারবার, তারা যেন দ্রুত এগুলো দেখে। অতি শীঘ্রই কাজটা করানো দরকার। এই কাজ না করালে আমাদের জন্য দুর্ভোগ হতে হবে। দুর্ঘটনা এড়াতে সেতু দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা চাচ্ছি যে এটা দিয়ে হালকা গাড়িগুলো গেল, ভারী গাড়িগুলো মেইন ব্রিজ দিয়ে গেল, নতুন ব্রিজ দিয়ে। দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এই ব্রিজের কাজটি সম্পূর্ণ করে যান চলাচল স্বাভাবিক হবে এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। যশোর সদরে শঙ্করপুরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায় শনিবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার নয়ন কাউন্সিলরের অফিসের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার মাথার বাম পাশে লাগে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই তাহলে আগামীর বুলেটটি আমাদের কার দিকে তাক করে রয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো সদা সতর্ক থেকে তারা নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করবেন। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়াকাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীমারা রিনি।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শীর্ষক আলোচনা সভা ও হুইলচেয়ার বিতরণের আয়োজন করা হয়। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা পরিষদ চত্বর হতে এই উপলক্ষে র্যালি বের করা হয়। জয়পুরহাটের পাঁচবিবি সালাইপুর স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় পার্শ্ববর্তী গাংনগর আলে মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলি উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, আলোচনা সভা, দোয়া সহ নানা আয়োজনে পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে আইফা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আইফা মেধাভিত্তি 2025-এর শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এইসব কথা জানান আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড। এর আগে গত মাসে আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ানোর কলকাতা নাইট রাইডার্স। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিল যুক্তরাষ্ট্র। আনিসুল জারা সহ 2 শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল। আয় বেশি মির্জা আব্বাসের, নগদ টাকা সালাউদ্দিনের। এরপর দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক তুলে নিল যুক্তরাষ্ট্র। ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র ট্রাম্প। জাপান আনিসুর স্বতন্ত্র তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল। সমকাল শিরোনাম করেছে, জামাতের এনায়েত 116 কোটি টাকার মালিক, রমজানের 2 লাখ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। বিএনপি জামাতের 9 প্রার্থী সহ 411 মনোনয়নপত্র বাতিল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ট্রাম্প তাণ্ডব ভেনেজুয়েলায়, নতুন প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ, আরাফাত মুন্না। জনগণের প্রতি তারেক রহমানের গভীর অভিবাদন। যুগান্তর শিরোনাম করেছে, তারেক রহমান, ডক্টর শফিকুর ও নাহিদের মনোনয়ন বৈধ। এলপি গ্যাসের তীব্র সংকট, সস্ত্রীক মাদুরোকে তুলে নিল। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, রিভিলস এ কেস অফ হেডেক ফর বিএনপি, পলিটিক্স বলস ফিজ আউট অফ আইপিএল, আস উইল রান ভেনেজুয়েলা। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আজ শেষ হচ্ছে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। ঢাকার 13 আসনে বৈধ 119 মনোনয়ন, বাতিল 54। কমিশন বা আদালতে আপিলের সুযোগ। সারা দেশে চলছে শীতের দাপট, বিপাকে ছিন্নমূল মানুষ। আসছে আরও 2টি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। শৈত্যপ্রবাহ উপেক্ষা করে গোপালগঞ্জের বোরো চাষে ব্যস্ত কৃষক। 4000 হেক্টর জমিতে ধান রোপণ, সময় মতো চারা সেচ পাওয়ার লাভবান চাষি।
এবং আটকের পর নিউ ইয়র্কের মাদুরো, যুক্তরাষ্ট্রের সস্ত্রীক বিচার জানালেন ট্রাম্প। ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে ওয়াশিংটন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।